কিন্তু কেন সম্ভব না বলেন, কেন সম্ভব? কিন্তু আপনি যে দোতলা তিনতলা রাস্তার কথা বললেন, আমি তো করবো না। আপনি করবেন না, বাট 3 বছর আপনি করাবেন কিভাবে? 3 বছরের মধ্যে একটু তো কষ্ট তো মানুষের হবেই। আপনি আপনার বাসা যদি আচ্ছা, আপনি কি আপনার বাসা যখন কনস্ট্রাকশন করবেন ডেভেলপারকে দিবেন, ভাড়া থাকবেন না? আপনি কি মানে রিসেন্টলি যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার রাস্তাতে যাওয়া আসা করছেন? ওটা তো অনেক নাটকের একটা জিনিস, এখানে তো কোনো নাটক নাই। কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, জনগণ তো নাটক বোঝে না, জনগণ ভোগান্তিটা দেখে, তারা ভোগান্তিটা সহ্য করে। ওটা তো ধরেন একটা অনেক বৃহৎ একটা কাজ, অনেক বৃহৎ একটা কাজ। বৃহৎ কাজ একজনকে দিতে নাই পৃথিবীর কোথাও। সিঙ্গাপুরে আপনি গেছেন রিসেন্টলি? কোনো রাস্তায় একজন করে নাই, একটা রাস্তায় 20 জনকে তারা দিছে। এবং কিভাবে দেয় জানেন ওখানকার? আমি তো এগুলো নিয়ে পড়াশোনা করছি। তবে ইদানিং রাস্তাঘাট হচ্ছে অনেকজনকে দেওয়া হচ্ছে, একটু স্টাডি করেই তো কথাগুলো বলছি। আর আমার এগুলো শখও কাজ, একটু পড়াশোনা করা, যখন যেটা পাই পড়ি, যেটা নিয়ে নিলাম এটা দেখবেন শেষ হয়ে যাবে কাল। ওরা যেটা করেছে সেই কনস্ট্রাকশন ফার্মকে তখনই তারা কাজ দেয় তার আগের পারফরমেন্সটা দেখে। আগের পারফরমেন্স যদি এ হয়, পরেরটা আপনার A+ হতে হবে, তখনই সে কাজ পাবে। এখন যেটা পেলো সেটা A++ হতে হবে, তখনই সে কাজ পাবে। আমাদের দেশে তো এইগুলোর কোনো ভিত্তি নাই। না, আমি এটা কেন বললাম, আমি ভোগান্তির জন্য বললাম যে দেখেন আমাদের ছোট্ট একটা ফ্লাইওভার করতে জনগণকে এরকম বছর পর বছর ভোগান্তি পোহাতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যখন ঢাকার প্রতিটা রাস্তাকে যখন মডার্নাইজেশন শুরু করবেন রাস্তায়, তখন কিভাবে কি জানেন? চায়না গেছেন কিনা জানি না, চায়নাতে আমি বাংলাদেশের বাইরে কোথাও জানি, ইন্ডিয়া গেছি মাঝে। এবার বলুন, দোতলা ফ্লাইওভার হয়েছে আচ্ছা 15 দিনে। চাইনিজটা হচ্ছে পৃথিবীতে এমন একটা দেশ, মানে আমরা ফান করে বলি চায়না যে ওদের পারলে, চায়নার কাপড় পরতে পারলে চায়নার ব্রিজ করতে পারবেন না, অসুবিধাটা কোথায়? অসুবিধা আপনি কি দুটো স্ট্রাকচারকে একই মনে করতেছেন? চাইনিজ পিপলের ওদের এডুকেশন রেট, না ওদের রেট দরকার নাই, ওরা যদি কাজ করে এখানে, ওদের ভ্যালু সিস্টেম। আমি যদি ওদেরকে দিই চাইনিজ টিভি, যদি বাংলাদেশি টেলিভিশন চাইনিজ টেলিভিশন কে এক ওদের টলারেন্স না, চাইনিজ টেলিভিশন কি, আমি প্রোডাক্টের কথা বলছি, আমি মানুষের কথা বলছি, প্রোডাক্টের কথা। তো আমরা কেন চাইনিজ টিভি কিনছি? বাংলাদেশের টিভি কিনে তো চাইনিজ টিভি কিনছি যে এটা খুব তাড়াতাড়ি সময়ে কম পয়সার মধ্যে একটা ভালো জিনিস পাচ্ছি। এক্স্যাক্টলি সেম আপনি 15 দিনে যদি আমাকে বানিয়ে দিতে পারে, তাদের স্ট্রাকচার আমি দেখছি মোটামুটি দেখার সুবিধা। তারা কি করে স্ল্যাবগুলো বানিয়ে রাখে, জাস্ট 15 দিনে বসায়, জাস্ট 15 দিনে বসায়। আমি এটা কোনো রূপকথার কথা বলছি না। না, আমি জানি ব্যাপারটা রূপকথা না, আমি জানি রূপকথা না, কারণ আমি বললাম যে একটু আগে আমাদের নিড বেসিস, আমাদের নিডটা হচ্ছে যে ভোগান্তি হবে না, কষ্ট দিব, অসুবিধা কি? তারা যদি করতে পারে করলো। ওয়ার্ল্ড দুনিয়া তো অনেক দূরে চলে গেছে, আমরা কেন একলা ঘরে বসে থাকবো? তার জন্য প্রয়োজন যে একটা সঠিক লোক লাগবে। তো প্রত্যেকেই তো এখানে সচেতন, যার করার ইচ্ছা থাকবে, নিজে দুর্নীতি করবে না, নিজের খাওয়ার কারণে এখানে হয়ে যায় কি ভাগ বটার দেওয়ার কিছু থাকে না ভাই। 100 টাকার মধ্যে 60 টাকাই চলে যায়, 40 টাকার কি ডেভেলপমেন্ট হবে? আর আপনি যদি ওই 60 টাকা না দেন, কাজও তো হবে না, কাজও পাবেন না। আর যদি বিদেশে এনেই ফেলেন, তাহলে 60 টাকাটা খাবে কে? দল চলবে কি করে? আপনি চলবে কি করে? তারপরে আমাদের আমলারা চলবে কি করে? সিটি কর্পোরেশনের লোকজন চলবে কি করে? এখানে আপনি যে প্রাইভেটাইজেশনের কথাগুলো বললেন, এই প্রাইভেটাইজেশনে কোনো নির্দিষ্ট প্যারাডাইমের কমার্শিয়াল ইনস্টিটিউশনের দিকে কি আপনার কোনো নজর আছে? হ্যাঁ, সবার সাথে কাজ করে, এগুলো ব্যাংকগুলো ইনস্টিটিউশন লাগবে, কোনো নির্দিষ্ট প্যারাডাইম বা যেমন রিহাবের সাথে কাজ করতে হবে আমার ব্যাংক অ্যাসোসিয়েশন, বাইরে কাউকে আনা লাগে, বাইরের কোনো ইনস্টিটিউশনসকে এখানে আনা লাগে বা এক্সপার্টাইজ সিস্টেমকে আনা লাগে। এটা তো গ্লোবালাইজেশনের যুগ, অবশ্যই যে ভালো করবে সে আসবে। যদি বাঙালি টিকবে, যদি ইসরায়েল টিকবে, যদি আমেরিকানরা টিকে আমেরিকান টিকবে। যে তার দক্ষতা প্রমাণ করতে পারবে সেই এখানে কাজ পাবে। যে দক্ষতা আমার নিষ্ঠা, ইসরায়েল যদি এখানে দক্ষতা প্রমাণ করতে পারে, ইসরায়েল ইজ ওয়েলকাম। আমার তো কাজ দিয়ে হলো কথা। আপনি বাড়ি তাকেই দিবেন, ডেভেলপারকে, যে টাইমলি আপনাকে হ্যান্ডওভার করবে, ভালো প্যাকেজ দিবে। আপনি কি তার দেখতে যাবেন যে সে কে, তার চরিত্র কি, সে বউকে পিটায় কিনা, সে বাড়িতে শাক খায় না ভাত খায়। এই ধরনের অ্যাসুরেন্স বা এই ধরনের যোগাযোগ, এই ধরনের কথাগুলো শেয়ার করা, এই ধরনের ব্যাপারগুলো হয়েছে আপনি? এটা ইম্যাচিউরড, এটা এই মুহূর্তে বলা আমার ছোট মুখে বড় কথা। এটা তো আমার নিজস্ব খেয়াল। যখন আমি আমার ইলেকশন ম্যানিফেস্টোতে যাব, ম্যানিফেস্টোতে আমি সব প্র্যাকটিক্যাল এই যে এগুলো এনএক্স করে দেবো। আমরা যখন কোর্টে ফাইল করি না, এক্সট্রা দিয়ে এনএক্স করে দেবো উইদাউট রেফারেন্স। আমরা যারা গবেষণা কাজ করি জানেন তো, আমি যখন আমার সুপারভাইজার ছিল স্যার নাইজেল রডলি, সে ওয়ার্ল্ডে 4-5 জনের মধ্যে একজন। স্যার মানে রানির অ্যাডভাইজার, নাইট উপাধি পাইছে। স্যার মানে নাইট উপাধি পাবো। তা আমি প্রথম দিন গেলাম, আমার
90% আউটলাইনে কেটে দিছে। মানে এগুলো কেন তুমি লিখলা? যেটা সবাই জানে সেটা তো বলতে পারবে না তুমি, যেটা কেউ জানে না সেটা বলবা। সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো তো ভূমিকা থাকার কথাই না। যেটা কেউ জানে না নতুন জিনিস বলবা। আর নতুন জিনিস তুমি কোথেকে বলছে? ফুটনোট দিতে হবে, জানাতে হবে কোথেকে দিলা। আর যে যার থেকে দিলা সে যে বললো তাকে তুমি মেনে নিলা কেন? তারটা ডিফার কিভাবে করলা, কেন করলা, এটার কি ব্যাকগ্রাউন্ড আছে এটা বলো। তাতে আমাদের হয় কি হতো, কি 2 লাইন আমরা লিখতাম আর 50 লাইন ফুটনোট দিতে হতো, ছোট 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 ছোট। তো হতো কি এইভাবে আমরা 12 ফন্টে করতাম এইটা, আর 8 ফন্টে হতো আমার। আমাদের তো তাই করতে হবে। আমি যে কথা বলবো কিংবা মোকে বিশ্বাস করাবো তার পেছনে আমার রেফারেন্স থাকতে হবে। আমি পাগলের মতো একটা কথা বলে দিলাম, রাজনীতিবিদরা যা বলে যে ভিশন 21 এই করে দিলাম ডিজিটাল বাংলাদেশ। কই ডিজিটাল বাংলাদেশ? আরে ডিজিটাল ডি তো নাই। আপনি ডিজিটাল বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম আজকে ডেফিনেশন দিয়েছেন আজ পর্যন্ত? 4 বছর ধরে এই কথাটা বলছেন যে ডেফিনেশন আছে, সরকার কোনো প্রেস নোট দিয়ে বলেছে যে ডিজিটাল বাংলাদেশ মানে, ডিজিটাল শব্দটা মানে কি? এটা তো রাজনৈতিক স্লোগান না আমার কথাগুলো, কারণ আমি তো কোনো রাজনৈতিক হোল্ড করি না, প্রচেস করি না। আমার এখানে কোনো রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছে না, আমার পার্টির ভাগ্য নির্ধারণ করছে। আমি একটা মিশন, এটা রাদার সেম একটা মিশন নিয়েছি যে ঢাকায় আমাদের নিজেদের বাঁচার জন্য। আমার স্লোগান ঢাকায় বাঁচতে ঢাকাকে বাঁচাতে। ঢাকা যদি না বাঁচে আমি কোত্থেকে বাঁচবো? আমার স্লোগানটা দেখেন তো, প্রথম স্লোগান উপরে, ঢাকায় বাঁচতে ঢাকাকে বাঁচাতে। ভাই আমাকে নিজেকে বাঁচতে হবে, এখন ঢাকাকে বাঁচাতে হবে। ঢাকা না বাঁচলে আমিও বাঁচবো না। এটা এখন বাঁচা মরার কোশ্চেন চলে আসছে, এখন বাঁচাতে হবে। এখন আমি একেবারে বাঁচার জন্য, শেষ সময় চলে আসছে। এই কথাগুলো সবাই বলছে বাঁচার জন্য। হয় আপনারা বাঁচতে দেন আমাদেরকে, নাহলে আমরা বাঁচি, দুটো একটা কথা। আচ্ছা, মনে করেন এমন হলো যে আপনার জনপ্রিয়তা খুব বেশি বেড়ে গেল, ইলেকশনের আগে আপনি নিজেই যদি না বাঁচেন, এমন যদি কোনো সিচুয়েশন হয়, প্রত্যেকটা মানুষ তো মরে যাবে, কে আবার বাঁচবে? না মরে যাবে এক জিনিস। মনে করেন যে আপনার পপুলারিটি থেকে আপনি জানেন যে ঢাকা শহরে আপনি যখন ইলেকশন করবেন, না আপনি যখন ইলেকশন করবেন আপনি জানবেন যে আপনার কাউন্টার ক্যান্ডিডেট যারা হবে একজন ঢাকার ছোটখাটো গডফাদার, আপনি তাদেরকে যখন বিট দিতে যাবেন, তো দেন সেক্ষেত্রে আপনার ব্যাকআপটা কি? এখনো তো আমি একা ঘুরছি বাসা থেকে। এখন আপনি একা ঘুরছেন, ঠিক আছে, কোনো সমস্যা হইলো তো কি হইছে? আপনি একটা মিশন নিয়ে যখন আমার মিশন তো আমার নিজের জন্য না ভাই। আপনি যখন একটা মিশন নিয়ে নামবেন বা একটা মিশন লিড করবেন, আমি বারবার বলছি কালকে আপনি ভালো ক্যান্ডিডেট দেন আমি বসে যাবো, একদম অনেস্টলি বলছি, এগুলো রেকর্ড ছাড়াই বলছি। লিখিত দিব, দেন কালকে কোনো দরকার নেই, লিখিত দিব। আপনার কাছে ভালো ক্যান্ডিডেটের ডেফিনেশন কি? ডেফিনেশন জনগণ যাকে ভালো বলবে, আপনারা এসে ভালো বলেন। না জনগণ তো ভালো, আমি 20,000 লোক ভাড়া করে নিয়ে আসলাম, সবাই বললো যে শাওন ভাই জিন্দাবাদ। আমি আপেক্ষিক কথা বলছি না, আপেক্ষিক জিনিস বলছি, যেটা সবাই যেটা বিলিভ করবে যে না ভাই আমরা এই ক্যান্ডিডেটটা ভালো দিয়েছে, ছেড়ে দেবো, আসলে এখন হচ্ছে আমি আপনাকে বলি, আচ্ছা এখন তাহলে আমি বিশ্বাস করাতে পারি। এখন হচ্ছে আমি আপনাকে অফ দ্য রেকর্ড, আমার প্রয়োজনটা তো আমার মেয়র না, আমার প্রয়োজনটা ঢাকাটাকে তোমরা বসবাসযোগ্য করো, বাঁচতে দাও। এখন আপনি যদি ক্যান্ডিডেটের কথা বললেন, যেহেতু ক্যান্ডিডেটের কথা বললেন, আমি অফ দ্য রেকর্ড বলি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ থেকে যদি ক্যান্ডিডেট দেয়, উত্তর দক্ষিণে আপনার হচ্ছে সাইদ খোকন, এদিকে মায়া, ওইদিকে হাজি সেলিম লাফলাফি করতেছে, দ্বিতীয় পেতেও পারে না পেতেও পারে। আর এদিকে হচ্ছে আপনার সুশীলদের একটা দাবি আছে যে যারা আপনার এক্স আওয়ামী লীগের, তারা যাচ্ছে যে মান্না ভাইকে একটা কথা বলবো, হ্যাঁ মান্না ভাইয়ের সঙ্গে কথাবার্তা চলতেছে, মান্না ভাইকে দিতে পারে। এখন মান্না ভাই যেটা চাচ্ছে, উনি ঢাকাতে আলাদা একটা প্রোগ্রাম করে আইভি টাইপের হওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু এটা আসলে কিভাবে, মানে আমি যতদূর জানি হচ্ছে আপনার অফ দ্য রেকর্ড, আমি এইটুকুই জানি। এখন মান্না ভাই যদি আসে উত্তরে, মান্না ভাই তো উত্তরে, আচ্ছা আমি তো ওয়েলকাম করি। আচ্ছা, মান্না ভাই যদি আসে, আচ্ছা গুড ক্যান্ডিডেট, অন্তত জনগণের সম্পত্তি লুণ্ঠন করবে, আচ্ছা কিছু করুন না করুন, একটা জায়গায় আমরা তার সম্পর্কে বলতে পারি, লুণ্ঠন করবো আমরা এমন একজনকে চাই। এখন বাকি যারা আছে প্রত্যেকেই তো করেছে, ভাই সে করেছে না তার আপনার দক্ষিণে সাইদ খোকন তো ভালো ক্যান্ডিডেট, তার ব্যাক রেকর্ড দেখেন। আর তো বলার কোনো প্রকাশ্যে আমি বারবার কি বলছি, তবে সে হচ্ছে হাজি সেলিমের চেয়ে ভালো ক্যান্ডিডেট। ওইটা তো আমি কম্পেয়ারের জন্য যাচ্ছি না, আমরা তো চাচ্ছি কোনো ভালো মন্দ চাচ্ছি না, কম্পেয়ার চাচ্ছি না। আমাদের চাওয়াটা তো অত্যন্ত পরিষ্কার, ভালো কে মন্দ আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের কাজটা কে করবে। হ্যাঁ, কিন্তু